নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। আজকে পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে প্রতিদিনের মতন আপনাদের সামনে এসেছি। আজকে আমাদের এই স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইন্দ্রনীল সাহা। উনি বিগত কয়েক বছর ধরে আমাদের সঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যুক্ত রয়েছেন। আজকে স্যারকে আমরা এই পজিটিভ বার্তা স্টুডিওয়ে পেয়ে খুব খুশি হয়েছি। পজিটিভ বার্তার পুরো টিমের পক্ষ থেকে স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, জনস্বাস্থ্য সচেতনতা, এই বিষয় নিয়ে আমরা কথায় এগোবো। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমাদের এই পজিটিভ বার্তার একটি নবতম সংযোজন হলো পশ্চিমবঙ্গ মিডিয়া ফোরাম। আর কথা না বাড়িয়ে আমি চলে যাব আমাদের এই আলোচনা চক্রে। প্রথমেই স্যার, আমরা এই যে জনস্বাস্থ্য ব্যাপারটা নিয়ে যদি প্রথমে একটু বলেন যে ব্যাকটেরিয়া সংক্রমণ নির্ণয় এবং ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা আমরা নেব, কারণ শীত শুরু হয়েছে, প্রত্যেকেরই একটা সমস্যা থেকেই যাচ্ছে। এইগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। ব্যাকটেরিয়া বা জীবাণু এবং ভাইরাস যারা আমাদের রোগ করে, বিশেষ করে এই যে শীতকাল আসছে, আমরা চতুর্দিকেই দেখতে পাবো যে এই যে সিজনাল চেঞ্জে ইনফ্লুয়েঞ্জা বা এরকম সর্দি কাশি জ্বর প্রচুর লোকে আক্রান্ত হচ্ছেন। প্লাস শহরাঞ্চলেও আমরা দেখছি যে জাস্ট এই বর্ষাকালে পরবর্তী সময়তে, শীতের সময়তে অনেকেই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই জীবাণু বা ব্যাকটেরিয়াল সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। তো আমরা যদি এই জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে আমরা সবার আগে চেষ্টা করব যে হ্যান্ড হাইজিন বা পরিষ্কার হাতটাকে সবসময়তে পরিষ্কার রাখা, পরিষ্কার পরিশ্রুত পানীয় জল খাওয়া, এই জিনিসগুলোতে আমরা একটু খেয়াল রাখবো। আর যে কোনো সবসময়তে আমরা বাইরের কোনো এরকম সারফেস বা টাচ করার পরে আমরা সবসময়তে ভালো করে পরিষ্কার করে হাত ধোবো। এবং এই যে রেসপিরেটরি ইলনেস বা এরকম ইনফ্লুয়েঞ্জা এই জাতীয় জিনিস রোগের থেকে নিজেদেরকে বাঁচতে আমরা সবসময়তে কিছু প্রিকশন নেব। সর্দি কাশি হলে আমরা রুমাল ব্যবহার করব এবং কোনো আক্রান্ত ব্যক্তির থেকে এরকম যখন তারা সর্দি কাশি বা হাঁচি দিচ্ছেন তাদের থেকে যখন ওনারা হাঁটছেন তখন মুখে আমরা হাত ঢাকা দেব এবং এইভাবে থাকবো। এবং মশাবাহিত এরকম রোগগুলো যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া এই সময়টাতে অনেক সময় দেখা যাচ্ছে, বিশেষত একটু শহরাঞ্চলে, সেগুলো থেকে আমরা মশা প্রতিরোধক ব্যবস্থা নেব, মশারি টাঙাবো এবং কোনো জায়গাতে জমা জল জমতে দেবো না, যাতে ডেঙ্গু জাতীয় মশাবাহিত রোগ না হয়। আচ্ছা স্যার, একদমই ঠিক তাই। এমনিতে দেখা যাচ্ছে যে আজকের দিনে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এটা খুব কমন, মোস্টলি ফিমেলদের মধ্যে। এই জিনিসটা থেকে কিভাবে মানে আমরা ডায়াগনোসিস করব, আর ট্রিটমেন্ট নিয়ে যদি কিছু একটু বলেন। নিশ্চয়ই। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ, এটাতে কী কী সিমটমস হয় হচ্ছে যে পেচ্ছাপের সময় জ্বালা, বার্নিং সেন্সেশন, ব্যথা হয় এবং এটা এখন খুবই কমন। এইটা যখনই এরকম এই জাতীয় সিমটমস আপনাদের দেখা দেবে তখনই আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বেশি পরিমাণে জল খাবেন এবং অনেকেই যারা আপনারা আজকে সব সময়তে বাইরে কাজ করি, সব সময়তে হাইজিন মেনটেন করা বা করা হয়তো সম্ভব হয় না, তাও আমরা বলবো যে পরিষ্কার বাথরুম ব্যবহার করা এবং হাত ধুয়ে বাথরুমে যাওয়া এবং কোনো হ্যান্ড হাইজিন যেটা আমি প্রথমেই বললাম সেই জায়গাটা ভালো করে দেখা। এবং ইউটিআই হচ্ছে যে বিভিন্ন রকম এটার এগেনস্টে চিকিৎসার্থে বিভিন্ন অ্যান্টিবায়োটিক রয়েছে। এই জিনিসটা হলে সঙ্গে সঙ্গে আপনারা ইউরিন কালচার দেবেন এবং সেই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন। স্যার, অনেক সময় তো সময় হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে কি সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতেই হবে, বা যদি ঘরোয়া কোনো উপাচার বা কোনো সাধারণ মেডিসিন এগুলো কি সাধারণ রেকমেন্ড হচ্ছে করা যায়? ইউরিনকে অ্যালকালাইন করা, অ্যালকাসল জাতীয় কিছু ওষুধ খাওয়া এবং প্রচুর পরিমাণে জল খাওয়াতে আমরা দেখেছি যে যদি কোনো ইনফেকশন বা একটু সামান্য পরিমাণে ইনফেকশন থাকে তাহলে সেগুলো কিওর্ড হয়ে যায়। তো আমরা সেই জিনিসটা আমরা চেষ্টা করতে পারি, কিন্তু একটু বাড়াবাড়ি হলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বেটার হবে। আচ্ছা স্যার, এই শুরুতেই আমরা বললাম, যেরকম আপনি বলছিলেন যে শীতকালে একটা প্রবলেম থেকেই যাচ্ছে ভাইরাসের বা এই মানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ইনফ্লুয়েঞ্জা। হওয়ার জন্য। সেই ক্ষেত্রে একটা খুব কমন অসুখ হয়ে যাচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা, এটিও একটা কমন প্রবলেম। তো এইটা কিভাবে সংক্রমিত হয়? ইনফ্লুয়েঞ্জা হলো একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা আমরা এরকম কমন সর্দি কাশি জ্বর বলি। এটা এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস করে এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আমরা শারীরিক গঠনটা বছর বছর চেঞ্জ হতে থাকে। সুতরাং আমরা
এখন সবাইকেই আমরা বলছি যে এই সিজনাল চেঞ্জের সময়তে খুব সাবধানে থাকবেন। ডাস্ট বা এই জাতীয় জিনিসগুলো যাতে এরকম আপনাদের শরীরে প্রবেশ না করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন এরকম সংক্রমিত কোনো জায়গাতে যাবেন বা কোনো রোগীর কাছাকাছি যাবেন, তখন যেন মুখে হাত চাপা দিয়ে থাকেন। রেসপিরেটরি রুট দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই রোগটি ঢোকে, শরীরে প্রবেশ করে। আর এটার জন্য এখন একটা ভ্যাকসিন রয়েছে, বিভিন্ন রকম ভ্যাকসিন, যেমন ফ্লুভ্যাক বা ইনফ্লুভ্যাক বা নেজোভ্যাক এই নামে পাওয়া যায়। এই ভ্যাকসিনটা এখন আমরা সবাইকেই বলছি নিতে। এটি কিন্তু প্রতি বছর, এই ভ্যাকসিনটা কিন্তু একবার নিলে সারা জীবন আপনাকে রক্ষা কবচ দেবে না। এই ভ্যাকসিনটি প্রতি বছর নিতে হবে, কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের শারীরিক গঠনটা প্রতি বছর পাল্টাতে থাকে। সুতরাং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আপনাকে প্রতি বছর নিতে হবে। আমরা সাজেশন দিই, বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছেন, যাদের কোনো শ্বাসজনিত রোগ আছে, যেমন সিওপিডি বা অ্যাজমা রয়েছে, যারা চেইন স্মোকার রয়েছেন, তাদেরকে তো আমরা অবশ্যই বলি যে স্মোকিং বা ধূমপান বর্জন করতে। কিন্তু যারা রয়েছেন তাদেরকেও আমরা বলি এই শীতের সময় শুরু হওয়ার আগে, যখন ইনফ্লুয়েঞ্জা সিজন, তার আগে এই ভ্যাকসিনটা নিয়ে রাখাটা আপনাদের জন্য ভালো এবং সুবিধাজনক। এটা ভবিষ্যতে অনেক ক্ষতির হাত থেকে আপনাদেরকে বাঁচাবে। স্যার, এর লক্ষণ বা উপসর্গ কি হতে পারে? সর্দি, কাশি, জ্বর, গা হাত পা ব্যথা, গা ম্যাজ ম্যাজ, এটাই হলো এর প্রধান উপসর্গ। এবং এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আমরা অনেক সময়তেই এই ধরনের সর্দি, জ্বর বা ইনফ্লুয়েঞ্জা হলে আমরা কি করি, ওভার দ্য কাউন্টার মানে ওষুধের দোকানে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি। কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেহেতু একটা ভাইরাসজনিত রোগ, এটার এগেনস্টে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। যতক্ষণ না তার সাথে কোনো অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়া জীবাণু সংক্রমণ না থাকছে, ততক্ষণ আমরা চিকিৎসকরা বলছি যে ততক্ষণ তার আগে এই শুধুমাত্র প্লেন ইনফ্লুয়েঞ্জার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই। সুতরাং শুধুমাত্র অকারণে অ্যান্টিবায়োটিক খেলে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা এএমআর এরকম প্রতিষ্ঠিত হবে, এবং তখন কোনো সিরিয়াস কোনো ইলনেসে আপনার আর সেই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে কাজ করে করে। সুতরাং আমি সবসময় তার সাজেশন দেবো যে শুধুমাত্র এরকম সর্দি জ্বর হলে, এটা এরকম সেলফ লিমিটিং ইলনেস বা আপনি সেরে যায়, আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন। জ্বর হলে সেই সময়তে ক্যালপল বা প্যারাসিটামল খাবেন, এবং একটুখানি শারীরিক যত্ন নেবেন, একটু কয়েকটা দিন রেস্টে থাকবেন এবং আইসোলেশনে থাকবেন। সঙ্গে সঙ্গে ওভার দ্য কাউন্টার বা ওষুধের দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা আপনাদের কাছে, সবার কাছে একান্ত বিনীত অনুরোধ। আমি পরবর্তী প্রশ্নে আসতেই যাচ্ছিলাম যে কি ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ ইনফ্লুয়েঞ্জাতে সাধারণত নেব? হ্যাঁ, সাধারণ ইনফ্লুয়েঞ্জাতে নর্মালি যেটা আমি বললাম, সেলফ লিমিটিং ইলনেস, কয়েকদিনের মধ্যেই এটা সেরে যায়। তাও কিছু কিছু সিভিয়ার ক্ষেত্রে অসেলটামিভির বা জামিভির এরকম বাচ্চাদের থেকে বা 3 বছরের বাচ্চাদের উপর বয়সের থেকে দেয়া হয়। সেটা আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। ট্যামিফ্লু খুব ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে, সেটাও আপনারা খুব সিরিয়াস কিছু ইলনেস হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা গ্রহণ করবেন। মানে স্যার, এটা আমরা বলতেই পারি যে যে কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল কোনো কিছু নিতে গেলে অবশ্যই সেটা ওভার দ্য কাউন্টার না কেনাটাই সব থেকে ভালো, একদম, এবং অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। একদম। ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য স্যার কি ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যদি কিছু বলে দেন? হ্যাঁ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেটা আমি বললাম প্রথমেই, হ্যান্ড হাইজিন মেনটেন করা, কেন এই আমাদের রেসপিরেটরি ড্রপলেটস বা এখানে আপনার হাতে লাগছে, সেখানেও কোনো সারফেস টাচ করছেন, এভাবেই এই রোগটা ছড়াচ্ছে, এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। যখনই আপনি কোনো আপনার পার্শ্ববর্তী মানুষজনকে দেখবেন যেরকম হাঁচি, কাশি, সর্দি হয়েছে, তাদের থেকে দূরে থাকবেন, এবং নিজেরও হলে, এটা আক্রান্ত হলে আপনি সবসময় একটা পরিষ্কার রুমাল ব্যবহার করবেন বা মাস্ক পরবেন। আমরা স্বাস্থ্যকর্মী, যারা আমরা হসপিটালে কাজ করছি বা আমরা যাদের স্বাস্থ্যকর্মী, সবাইকেই আমি অনুরোধ করব যে এই সময়তে হসপিটাল ডিউটিতে যাওয়ার সময়তে মুখে একটা মাস্ক পরবেন। এই ধরনের সাধারণ কিছু স্বাস্থ্য সচেতনতা বিধি মেনে চললেই এই রোগের থেকে রোগ না থেকে আটকানো সম্ভব। একদমই স্যার, আমরা ওনার থেকে জানলাম যে ইউটিআই এবং ইনফ্লুয়েঞ্জা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। এবারে স্যার, আমি যেহেতু আপনি একজন চিকিৎসক এবং শিক্ষকতা নিয়ে একটু প্রশ্নে আসছি। নিশ্চয়ই। যেহেতু মাইক্রোবায়োলজি আপনি পড়াচ্ছেন, এখানে টিচিং ফিলোসফি আপনি কি ধরনের ফলো করেন সেক্ষেত্রে? দেখুন, টিচিং ফিলোসফি হচ্ছে একটা ডাইডাক্টিক টিচিং বা
ছাত্রদের সাথে গিয়ে একটা 1-to-1 ইন্টারাকশনের পড়ানোটাতেই আমি বেশি বিশ্বাস করছি। আমরা অনেক সময়তেই দেখেছি শুধুমাত্র থিওরি পড়িয়ে গেলে ছাত্ররা অনেক সময়তে অনেকটা লম্বা সময় ধরে অতটা মনোযোগ ধরে রাখতে পারে না। সুতরাং কিছুটা পড়িয়ে যাওয়ার পর তারা বুঝছে কিনা সেই টপিক থেকে কিছুটা কয়েকটা সাধারণ প্রশ্ন করা, বা তারা বুঝতে পারছে কিনা, তাদের সেই টপিক গ্রাস্প করতে পারছে কিনা সেইটা জিনিস নিয়ে একটা প্রশ্ন করা, তাদের কি কি অসুবিধা হচ্ছে বা তাদের এই জিনিসগুলো তাদের সাথে বারবার জিজ্ঞাসা করে করে আমার মনে হয় একটা বোথ ওয়ে একটা ইন্টারাকশন হলে টিচিংটা বেটার হয়। এটা আমার ইন্টারঅ্যাক্টিভ মেথডটা ফলো ইন্টারঅ্যাক্টিভ করাটা। মেথডে একটা শিক্ষা দানে আমি ফলো করার চেষ্টা করি। সেক্ষেত্রে তো স্যার স্টুডেন্ট স্ট্রেংথ যদি খুব বেশি হয় সেক্ষেত্রে কি এটা ফলো করা ফলপ্রসূ হয় খুব? স্টুডেন্ট স্ট্রেংথ একটু বেশি হলে এটা থিওরি ক্লাস লেকচার ক্লাসগুলো তো সবসময় এটা হয়তো হয় না, সেই জন্য আমরা এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজেও এবং প্লাস নতুন যেটা এনএমসি গাইডলাইন্স অনুযায়ী হয়েছে যে শর্ট গ্রুপ টিচিং, ছোট ছোট গ্রুপ করে ছাত্রদের সেই রকম করে করে করা হয়। প্লাস থিওরি ক্লাসও আমরা করতে পারি কি, আমরা কয়েকজনের গ্রুপে মাইক্রো লার্নিং টাইপ। মাইক্রো লার্নিং বা কয়েকজনের গ্রুপে গ্রুপে করে কয়েকজনকে করে করে জিজ্ঞেস করলাম যে তাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এইভাবে আমরা সেই ছাত্রদের মধ্যে সেই জিনিসটা যাতে সাবজেক্টটা মানে তারা বুঝতে পারছে কিনা এবং তাদের মধ্যে সেটার সম্বন্ধে আগ্রহ জাগিয়ে তোলা, এবং সবসময় তো হলো একটা একটা অডিও ভিজুয়াল টেকনিক এরকমভাবে পড়ানো, এই জিনিসটা করলে আমার মনে হয় এটাতে বেটার হবে। একদমই স্যার। স্যার লাস্ট আমার একটা প্রশ্ন হচ্ছে যে পজিটিভ বার্তার এই স্টেজে আপনি এসছেন, স্টুডিওয়ে আমাদের সাথে অনেক মানুষ রয়েছে, লাস্ট কোনো একটা মেসেজ দিন যেটা সচেতনতামূলক হতে পারে, যেহেতু আমরা প্রোগ্রামটা এটা নিয়েই করেছি, এই বিষয়ে যদি কিছু বলেন। নিশ্চয়ই পজিটিভ বার্তা আমি বলতে চাই যে এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এই যে একটা উপনগরী এতে গড়ে উঠেছে, কয়েক বছরের মধ্যে এটা আমরা একটা দারুণ প্রোগ্রেস দেখতে পেয়েছি। এখানে মেথড অফ টিচিং, মেথড অফ সমস্ত কিছু ক্যারিকুলাম যেরকমভাবে ফলো করা হয়, এখানে ছাত্রদের সাথে খুব সুন্দরভাবে এটাকে ভবিষ্যৎ ডাক্তার হিসেবে গড়ে তোলা হচ্ছে, এবং যেখানে এটা একটা সুন্দর একটা হসপিটাল গড়ে উঠেছে। প্রতিটি বিভাগ রয়েছে এখানে, এবং প্রতিটি বিভাগের প্রতিটি ডিপার্টমেন্টে প্রতিদিনই সুচিকিৎসক রয়েছেন, এবং খুবই কম খরচে এখানে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এটা স্বাস্থ্যক্ষেত্রে একটা অনন্য একটা নজির সৃষ্টি করেছে। আমি চাইবো যে এটা আরও এগিয়ে যাক এবং এটা একটা সমাজে একটা ভালো একটা দিক তুলে ধরুক, এবং বাংলা তথা বীরভূম তথা পুরো বাংলার একটা মানুষের কাছে এটা একটা নতুন একটা স্বাস্থ্য একটা দিক খুলে দিক। একদমই তাই স্যার। আমরা চেষ্টা করে চলেছি বহু মানুষকে আমাদের সঙ্গে একত্রিত করার এবং সবথেকে ভালো যে স্বাস্থ্য পরিষেবা সেটা হ্যাঁ। দেবার, এবং সেই জন্যই হয়তো আমাদের সঙ্গে বহু স্বনামধন্য চিকিৎসক অ্যাটাচড হয়েছেন এবং তারা একাধারে যেমন পড়াচ্ছেন তেমনি চিকিৎসাও করছেন। তো এই পজিটিভ বার্তা নিয়েই আমরা এগিয়ে যাব। পজিটিভ বার্তার এই মঞ্চ থেকে আপনাকে স্বাগত, এবং পরবর্তীকালে আমরা অন্য অনেক অসুখ বিসুখ নিয়ে আলোচনা করব এবং সচেতনতা বাড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।